দেড় বছর পর আজ খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও বিভাগীয় সেমিনার হল খুলবে 5 অক্টোবর। বেসরকারি বিশ্ববিদ্যালয়েও ক্লাস শুরুর প্রস্তুতি। এখন প্রথম গেলাম 6 নাম্বার গেটে, বললো 1 নাম্বার গেটে, তারপর 1 নাম্বার গেটে বলছে, আবার বলতে 6 নাম্বার গেটে, কারণ দুবাই যাইতে এখন রিপিট পিসিআর করতে 6 ঘন্টা আগে। বিশাল মেয়াদ বাড়াই নাই, তা আমার মনে হয় লাইফটা শেষ হয়ে গেল, বুঝছেন। বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব বসানো হলেও শুরু হয়নি করোনা পরীক্ষা। কখন হবে জানেন না প্রবাসীরা, রাত কাটাচ্ছেন এয়ারপোর্টে। জামালপুরে ট্রেনে ডাকাতি ও হত্যার ঘটনায় 5 জন গ্রেফতার। অবৈধ যাত্রী ওঠা বন্ধ করতে না পারায় ঠেকানো যাচ্ছে না রেল কেন্দ্রিক অপরাধ, বলছে কর্তৃপক্ষ। রাজধানীতে ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। একের পর এক ঝরছে প্রাণ। চলতি মাসেই 13 জনের মৃত্যু। প্রতিদিন আক্রান্ত হচ্ছেন 200-ও বেশি। এবং হঠাৎই বাজারে চিনির সংকট। নির্ধারিত 74 টাকার পরিবর্তে 80 টাকায় বিক্রি করতে মিল মালিকদের কারসাজি। অভিযোগ, ব্যবসায়ীদের কমিয়ে দিয়েছে সরবরাহ। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। দীর্ঘদিন পর আজ খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও বিভাগীয় সেমিনার। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো খোলার প্রস্তুতি নিচ্ছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী শাকির আহমেদ এবং বনানীতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে আছেন সহকর্মী সাদাত রহমতুল্লাহ। তাদের কাছে যাব। প্রথমেই যাচ্ছি শাকিরের কাছে। শাকির, ইমদাদ, আপনি জানেন দীর্ঘ 18 মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি, বিজ্ঞান লাইব্রেরি সহ বিভাগীয় যে পাঠকক্ষগুলো রয়েছে সেগুলো আজকে খুলেছে। আজ 10টায় সেগুলো আনুষ্ঠানিকভাবে চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য কিন্তু খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুধু চতুর্থ বর্ষ এবং মাস্টার্সে পড়ুয়া শিক্ষার্থীরা 1 ডোজ কোভিড টিকা গ্রহণের যে সনদ রয়েছে সেটি দেখিয়ে এবং তাদের যে বিশ্ববিদ্যালয় প্রদত্ত পরিচয়পত্র রয়েছে সেটি দেখিয়ে কিন্তু তারা আজ লাইব্রেরিতে পড়াশোনার সুযোগ পাচ্ছেন। আপনি জানেন আগামী 5 অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়ার একটি পরিকল্পনা করেছে। তারই অংশ হিসাবে আসলে শিক্ষার্থীরা যেন পরীক্ষার জন্য পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করতে পারেন সেজন্য কিন্তু আগে ভাগে এই লাইব্রেরি এবং বিভাগীয় পাঠকক্ষগুলো খুলে দেওয়া হয়েছে। আজ আমরা 10টায় এসে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি এবং বিজ্ঞান লাইব্রেরিতে চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য বর্ষের শিক্ষার্থীরাও কিন্তু দাবি জানিয়েছেন যে তাদেরকেও যেন এই পাঠকক্ষ পাশাপাশি বিভাগীয় সেমিনার এবং লাইব্রেরিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু কোভিড-19 চলমান, সেক্ষেত্রে তাদের একটি বাধ্যবাধকতা রয়েছে স্বাস্থ্যবিধি মেনে সব শিক্ষার্থীর সুরক্ষা নিশ্চিত করেই তারা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর জন্য খুলবেন বা বিভাগীয় পাঠকক্ষ এবং সেমিনার লাইব্রেরিগুলো খোলার ব্যবস্থা করা হবে। তা আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীদেরকে তাপমাত্রা মেপে পাশাপাশি তাদেরকে স্বাস্থ্যবিধি সম্পর্কে যথাযথভাবে সচেতন করে পাঠকক্ষে প্রবেশ করানো হচ্ছে বা লাইব্রেরিতে প্রবেশ করানো হচ্ছে এবং শিক্ষার্থীরা লাইব্রেরিতে প্রবেশের পর স্বাস্থ্যবিধি অনুযায়ী 3 ফুট দূরত্ব বজায় রেখে কিন্তু তারা বসছেন। পাশাপাশি আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক যে শিক্ষার্থী রয়েছে তাদের বিপুল সংখ্যকেই কিন্তু এই পাঠকক্ষ এবং বিভাগীয় সেমিনারগুলো ব্যবহার করে মূলত তাদের পড়াশোনা করে থাকেন। সুতরাং সেটি বন্ধ থাকার কারণে কিন্তু তাদের যে পড়াশোনায় একটি ব্যাঘাত ঘটেছে সেটি তারা আবারও নতুন করে শুরু করতে পারবেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে নতুন করে তারা আসলে ভাববেন যে কিভাবে আসলে দ্রুত অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের জন্য এই লাইব্রেরি এবং সকল শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া যায়। বনানী এলাকায় আছেন শিক্ষা কার্যক্রমের খবর জানাতে সহকর্মী সাদাত রহমতুল্লাহ। চলে যাচ্ছি সহকর্মী সাদাত রহমতুল্লাহর কাছে। সাদাত, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর যে খোলার নির্দেশনা, এরই মধ্যে আসলে অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু সেই নির্দেশনা আসলে পেয়ে গেছে, অর্থাৎ তারা বিজ্ঞপ্তি যে দেখেছে সেই বিজ্ঞপ্তি অনুসারে পেয়েছে, কিন্তু ইউজিসি থেকে সরাসরি কোনো ধরনের নির্দেশনা তারা এখন পর্যন্ত পায়নি, এমনটি আমাদেরকে জানিয়েছে। তবে এরই মধ্যে যে ধরনের প্রস্তুতিগুলো রয়েছে বিশ্ববিদ্যালয়গুলো সেসব প্রস্তুতি তারা সেরে ফেলেছে। কারণ আপনি জানেন যে আসলে যে 2টি শর্ত দেওয়া হয়েছে, সেই যেই শর্তের যে 2টি শর্ত, একটি হচ্ছে যে আসলে শিক্ষক এবং কর্মচারী এবং শিক্ষার্থীদের অন্তত 1টি ডোজ টিকা
দেওয়া থাকতে হবে। তারা বলছেন যে আসলে আমি এর আগে যোগাযোগ করেছিলাম বিশ্ববিদ্যালয়গুলোর সাথে, তারা বলছে যে এখন পর্যন্ত প্রায় 70 থেকে 80% শিক্ষার্থীরা আসলে প্রথম ডোজের যে টিকা সেটি তারা সম্পন্ন করেছে। তবে কিছু কিছু এখন পর্যন্ত বাকি রয়েছে যাদেরকে টিকার আওতায় নিয়ে আসা সম্ভব হয়নি জাতীয় পরিচয়পত্রের কারণে, এবং সেই নিবন্ধন কার্যক্রম তারা শুরু করছেন বলে আমাদেরকে এমনটাই জানিয়েছেন। এবং যে প্রস্তুতি রয়েছে বিশ্ববিদ্যালয় খোলার জন্য সেই প্রস্তুতি তারা এরই মধ্যে সম্পন্ন করেছেন। তবে আপনি জানেন যে আসলে এরই মধ্যে যে অনলাইন ভিত্তিক যে ক্লাস শুরু হয়ে গেছে সেমিস্টারের, সেই সেমিস্টারে তারা বলছেন যে এই চলতি যে সেমিস্টার তারা সেটি শেষ করে পরবর্তী সেমিস্টার থেকে শিক্ষার্থীদের সশরীরে ক্লাসে এসে উপস্থিতি তারা নিশ্চিত করবেন। এবং এরই মধ্যে যে সমস্ত প্রশাসনিক যে সমস্ত কার্যক্রমগুলো রয়েছে, অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভর্তি থেকে শুরু করে এবং বিশেষ করে ঢাকার বাইরে যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন এখন পর্যন্ত ঢাকায় প্রবেশ করেনি, তাদেরকে আসলে তথ্যটি সরবরাহ করা মেসেজ দিয়ে সেই কার্যক্রম তারা আজকে থেকে তারা শুরু করেছেন। এবং তারা বলছেন যে আসলে তারা মানসিকভাবে এবং একই সাথে যে ধরনের প্রস্তুতি প্রয়োজন রয়েছে বিশ্ববিদ্যালয় খোলার জন্য সেই সকল প্রস্তুতি তারা এরই মধ্যে তারা নিয়ে রেখেছেন। এখন শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলেই তারা কিন্তু যে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় আপনি জানেন যে আলাদা আলাদা সিন্ডিকেট কমিটি থাকে এবং সেই কমিটি আসলে অনুমোদনের পরই আসলে কবে নাগাদ বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় শুরু করবে সেই সিদ্ধান্ত তারা আসবে বলে আমাদেরকে এমনটি জানিয়েছে। তবে তারা বলছেন যে আসলে বিশ্ববিদ্যালয় আমরা কথা বলেছিলাম এই যারা কয়েকজন শিক্ষার্থীর সাথে, কারণ এরই মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু ঢাকার বাইরে অবস্থান করে, শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে খুবই কম। তবে দু একজন যারা এসেছেন তারা বলছেন যে এখন পর্যন্ত অনেক শিক্ষার্থী কিন্তু আসলে এই করোনার টিকা তাদের নেওয়া সম্ভব হয়নি, ফলে তাদের মধ্যে এক ধরনের সংখ্যক কাজ করছে আসলে যদি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয় এবং টিকা ছাড়া যদি বিশ্ববিদ্যালয় আনা হয় সেক্ষেত্রে সংক্রমণের একটি সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয় যেমন প্রস্তুতি নিচ্ছে, একই সাথে শিক্ষার্থীদের মাঝে কিঞ্চিত দুশ্চিন্তাও রয়েছে করোনা টিকার প্রাপ্তি নিয়েছিল। এখন পর্যন্ত রাজধানীর বনানী এলাকা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের খোলার প্রস্তুতির সবশেষ। বনানী থেকে সাদাত রহমতুল্লাহ এবং এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যোগ দিয়েছিলেন শাকির আহমেদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের করোনা পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে RT-PCR ল্যাব। কার্যক্রম শুরু হবে মঙ্গলবার থেকে। এতে বিপাকে পড়েছেন প্রবাসীরা। এই মুহূর্তে বিমানবন্দরে চলছে ব্রিফিং, সরাসরি যাব সেখানে। এবং তাদের ল্যাব কিন্তু ইতিমধ্যে চালু আছে, এই মুহূর্তে সেই ল্যাব কিন্তু বন্ধ নেই। আচ্ছা, একটা জিনিস প্রতিদিনই আমরা শুনি আজকে বা কালকে, গতকাল শুনেছিলাম 100 জনের নমুনা হবে, আজকে হবে। গত 10 দিন ধরে একই ধরনের কথা শুনছি। এর কারণটা কি? প্রবাসীরা এসে ঘুরে যাচ্ছে, দেরি হওয়ার কারণটা কি? দেরি হওয়ার কারণটাই প্রথমে বলেছি যে এই ল্যাবগুলো অন্যান্য ল্যাবের মতো না। দ্বিতীয়ত হচ্ছে আমাদেরকে এখানে সম্পূর্ণ নতুন করে স্থাপনা তৈরি করতে হয়েছে। এখানে আগে কোনো ল্যাবের স্ট্রাকচার ছিল না এবং যে নতুনভাবে একটা স্ট্রাকচার করে কিন্তু RT-PCR ল্যাব তৈরি করা যায় না, কারণ এখানে অন্যান্য যাত্রীরা চলাফেরা করছে। আর নিরাপত্তা আমাদের চিন্তা করতে হয়। এইসব নিরাপত্তা জিনিসটা নিশ্চিত করতে গিয়ে আমাদের দেরি হয়েছে, অন্য কিছু না। কবে শুরু হবে এটা? আমরা আজকে ড্রাই রান দিচ্ছি, ইনশাআল্লাহ ড্রাই রান যদি হয়ে যায় কালকে পরশুর মধ্যে শুরু করব। যেহেতু চেয়ারম্যান স্যার বলে দিয়েছে 28 তারিখ, আশা করি 28 থেকে শুরু করতে পারবো। আরেকটা প্রশ্ন সেটি হচ্ছে যারা এই টেস্টগুলো করবে আমরা জানি যে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কারিগরি সহযোগিতা অন্যান্য যে অধিদপ্তর বা বিভাগগুলো কাজ করছে একটু যদি ডিটেলস বলেন আপনি। কোনো একটা চাচ্ছে এইখানে আমি বলেছি যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে, তাদের অধীনে সিভিল এভিয়েশন কর্ম মন্ত্রণালয় তাদের অধীনে এবং সার্বক্ষণিক যে স্বাস্থ্য মন্ত্রণালয় তারা ল্যাবের মানদণ্ড কার্যক্রম মনিটরিং করবে এবং অন্যান্য লজিস্টিক সাপোর্ট কিন্তু অনেক মন্ত্রণালয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে। এখানে একটা মাল্টি মিনিস্ট্রিয়াল ইনভলভমেন্ট আছে। এখানে আমি কাউকেই ছোট করছি না, কাউকে বড় করছি না, সবার সহযোগিতা নিয়ে আমরা কাজ করছি। বা স্বাস্থ্য মন্ত্রণালয় এখানে ল্যাবের মানদণ্ড, ল্যাবের পরীক্ষা এবং এই যে ল্যাবের রিপোর্টটা আপলোড করবে সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় মনিটর করছে। এটা বেসরকারি ল্যাবকে কেন দিলেন? এটা সরকারের পক্ষ থেকে এটা কেন উদ্যোগ নেওয়া হলো না? কারণ যদি বেসরকারি ল্যাবে দেওয়া হয় খরচ বেশি পড়বে। ছবি এটা আপনি কিভাবে? এটা আসলে আমি এই মুহূর্তে এটা বলার জন্য রাইট পার্সন আসলে আমি না। হ্যাঁ, আমি মাঠ পর্যায়ে কার্যক্রম মনিটরিং করছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে সিদ্ধান্ত দিয়েছেন আমি তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করছি। আজকে আমার ইচ্ছা আছে, আমি 96টা স্যাম্পল আজকে ড্রাই রান দিব। আমি এখানে 6টা ল্যাবে 696 স্যাম্পল। আমি একটু আগে উত্তর দিয়েছি আপনাদেরকে। আমি একটা প্লেটে তো 96টা মানে স্যাম্পল। জি, আজকে আমরা একটা প্লেটে 96টা, আজকে আমরা অল্প করে করব। 100 জনের পরীক্ষা করার টার্গেট করেছি বা 6টা ল্যাবে 696টা আমরা করার চিন্তা ভাবনা করছি। আমরা পরীক্ষা মানে রেজাল্ট তো 3 ঘন্টার মধ্যে পাওয়া যাবে আশা করি 3 থেকে 4 ঘন্টার মধ্যে রেজাল্ট আমরা দিয়ে দিব আপনাদের। পরবর্তীতে আমরা সার্ভারে আপলোড করতে হবে রেজাল্ট। আজকের রিপোর্টগুলো আমরা টেস্ট রান করছি, এগুলো আপলোড করতে হবে না, বাট পরবর্তী যে প্যাসেঞ্জার যে টেস্ট করবো সেগুলো আমরা সার্ভারে আপলোড করবো। আমরা এটা আমাদের MIS দেখভাল করবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে RT-PCR ল্যাব বসানোর বিষয়ে এবং সেটার কার্যক্রম শুরুর বিষয়ে ব্রিফ করছিলেন কর্তৃপক্ষ। আমরা সরাসরি দেখছিলাম সেটি।
সময় সংবাদে আরও থাকছে, ক্ষমতা থাকলেও দুর্নীতিগ্রস্ত রাঘব বোয়ালদের আইনের আওতায় আনতে পারেনি দুদক। নানামুখী চাপই ব্যর্থতার কারণ বলছেন সাবেক কর্মকর্তারা, মানতে নারাজ আইনজীবী। চাকরির জন্য রাজধানীতে এসে লাশ হয়ে ফিরতে হলো কুমিল্লার যুবক সিফাতুল ওয়ালিফ স্বাধীনকে। গত রাতে ডেঙ্গু কেড়ে নিল সপ্তাহখানেক আগে গ্রাম থেকে আসা তাজা এই তরুণ প্রাণ। সম্প্রতি রাজধানীতে ভয়াবহ হয়ে উঠেছে ডেঙ্গু পরিস্থিতি, বাড়ছে মৃত্যুর হারও। এই অবস্থায় সচেতনতার উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। বেদনায় কাতর প্রিয় সন্তানকে হারিয়ে মায়ের এই কান্না আহাজারিতে যেন ভারী হয়ে উঠেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ। মাত্র অল্প কদিন আগেই জীবিকার জন্য ঢাকায় এসে ডেঙ্গুর কবলে 21 বছরের তরুণ স্বাধীন ফিরলেন লাশ হয়ে। মা তবু কেঁদে কেটে বুক ভাসাচ্ছেন, আর বাবা দাঁড়িয়ে আছেন নিস্তব্ধ হয়ে। একজন বাবার কাঁধে তার সন্তানের মৃতদেহ কতটা ভারী তা কেবল ওই বাবাই জানেন। প্রথম আমি গ্রামে থাকি, ঢাকা থাকি আর কি। ঠান্ডাজনিত কারণ শুনছি যে সর্দি, কাশি, জ্বর এরকম কিছু আছে। আইসিইউতে নেওয়ার জন্য আজকে আনলাম 8টার মধ্যে, আর এই সময় শেষ। সিফাতুল ওয়ালিফ স্বাধীন কুমিল্লার মুরাদনগর থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুবাদে শুরু করেছেন প্রশিক্ষণ। সর্বশেষ সপ্তাহখানেক আগে গ্রাম থেকে এসে জ্বরের কবলে পড়েন, শনাক্ত হয় ডেঙ্গু। বৃহস্পতিবার তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শনিবার রাতে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেলের আইসিইউতে। রাত আনুমানিক 3টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্বাধীন। ডেঙ্গু তো আছে, তার সাথে ডিফারেন্ট অর্গান ইনভলভ হয়ে গেছে না। আলটিমেটলি আজকে রাত 3টার দিকে তো এক্সপায়ার করে। ঢাকায় এসেছিল একটা কেরিয়ার করার জন্য, এমনিতে গ্রামে থাকার ইচ্ছা ছিল, হঠাৎ করে কি মনে হলো জানি না। এত অল্প বয়সে এমন একটি তাজা প্রাণ ঝরে যাওয়ায় শোকে বিহ্বল স্বজনরা। হঠাৎ করে তার এভাবে চলে যাওয়াটা আমরা আসলে কোনোভাবেই মেনে নিতে পারতেছি না আর কি। আমরা খুবই মর্মাহত। ডেঙ্গুর ভয়াবহতায় খালি হয়েছে আরও অনেক মায়ের বুক। এবছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 59 জন। শুধু গত 24 ঘন্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন 221 জন। এর মধ্যে ঢাকাতেই 164 জন। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। কারসাজি আর অজুহাতের কবলে পড়ে দেশের চিনির বাজার আবার অস্থির হয়ে উঠেছে। সরকারের বেঁধে দেয়া 74 টাকার পরিবর্তে নিজেদের প্রস্তাবিত 80 টাকা দামে চিনি বিক্রি করতে মিল মালিকরা কারসাজি করছে বলে অভিযোগ করছেন ব্যবসায়ীরা। আর সরবরাহ কমিয়ে দেয়ায় পাইকারি পর্যায়ে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে 75 টাকার বেশি দরে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রতি কেজি 74 টাকা দরে চিনি বিক্রি করতে 2 সপ্তাহ আগে দাম নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। প্রথম কয়েকদিন সে দরে চিনি বিক্রি হলো, এখন প্রতিদিনই দাম বাড়ছে। নিজেদের প্রস্তাবিত 80 টাকা দরে চিনি বিক্রি করতে গত 10 দিন ধরে সরবরাহের গতি কমিয়ে দিয়েছে মিল মালিকেরা বলে অভিযোগ পাইকারি ব্যবসায়ীদের। মিল মালিকরা আমাদেরকে বলতেছে 80 টাকার নিচে মাল বিক্রি করবো না। আবার গভর্নমেন্ট বলে আমরা খুচরা মার্কেটে 74 টাকার নিচে পাইকারি রেট করতে পারবে না। যার জন্য বাজার একবার বাড়ে একবার উঠানামা করে। চট্টগ্রামে আগে স্থানীয় একটি মিলের চিনি সরবরাহের পরিমাণ তুলনামূলক বেশি হলো। গত 1 মাস ধরে নানা সমস্যার কথা বলে চিনি সরবরাহ বন্ধ রেখেছে। এই অবস্থায় চট্টগ্রামের ব্যবসায়ীদের ঢাকার মিলগুলোর উপর ভরসা করতে হলো। সেখান থেকে কাঙ্ক্ষিত চিনি না পাওয়ায় বাজারের অস্থিরতা কাটছে না। প্রস্তাবনা দিয়েছে এখন আমরা 82 টাকা রেট করার জন্য, সরকার এখনো কোনো সমাধান করে নাই। সেটার কারণ ওরা এখন আপাতত কোনো সেল দিচ্ছে না। গত সপ্তাহে এগুলা আপনার 2750-60 টাকা মতো ডিউ ছিল আর কি। আজকে আপনার 2780 টাকা মতো চলে। বছরে দেশে 25 লাখ মেট্রিক টন চিনির চাহিদা রয়েছে, যার বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করতে হয়। সরকারি মিলগুলো কোনো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। এই অবস্থায় দাম নিয়ন্ত্রণে টিসিবির মাধ্যমে চিনি বিক্রির প্রস্তাব করছেন ব্যবসায়ীরা। একমাত্র উপায় দেশি মিলের মালগুলো সিরি সেল দিয়ে মার্কেটকে নিয়ন্ত্রণ করা। টিসিবির মালগুলো যেন ওই বিক্রি করে মার্কেটটা একটু নিয়ন্ত্রণে আনে। সবশেষ শনিবার পাইকারি পর্যায়ে প্রতিমন চিনি বিক্রি হয়েছে 2800 টাকা দরে, যা আগের সপ্তাহে ছিল 2745 টাকা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কেউ বলেন দুদক দন্তহীন বাঘ, আবার কারো মতে ঢোঁড়া সাপ। দেশের উচ্চ আদালতও চুনোপুঁটিদের পেছনে না ছুটে রাঘব বোয়াল ধরতে বলেছেন। সংস্থাটিকে এত ক্ষমতা দেওয়ার পরও ঘুরে ফিরে কেন এমন আলোচনা?
বিশেষজ্ঞরা বলছেন, আর্থিক কেলেঙ্কারিতে জড়িত রাঘব বোয়ালদের ধরতে গেলেই নানামুখী চাপে পেরে উঠছে না স্বাধীন এই সংস্থাটি। আফজাল হোসেন এ নিয়ে একটি রিপোর্ট করেছেন। ৮ বছর আগের কথা, দায়িত্ব ছাড়ার আগে দুদককে দন্তহীন বাঘের সঙ্গে তুলনা করেছিলেন সংস্থাটির চেয়ারম্যান গোলাম রহমান। দুদকের নখ ডাকতে এটা অতি পুরাতন এবং প্রাচীন একটা কথা, আমার মনে হয় এটি আর নাই। দুদক যথেষ্ট ক্ষমতাশালী একটি প্রতিষ্ঠান। আসলে কি তাই? ইকবালের আমলে দায়িত্ব পালন করা দুদকের সাবেক এই মহাপরিচালক বলছেন, নখ দাঁত সবই আছে দুদকের, কিন্তু কামড় দেওয়ার সক্ষমতা নেই। কোনো নখ দাঁতের তো অভাব দেখা যাচ্ছে না কার্যত, কিন্তু যেটা হচ্ছে যে সেটা দাঁত ফুটানোর শক্তি জায়গাটা হয়তো বা কম দেখা যাচ্ছে। সেজন্যই কারোর কাছে মনে হতে পারে যে বোধহয় নখদন্তহীন। সে কারণেই কি চুনোপুটিদের পেছনে ছুটে দুদক? কেন রাঘব বোয়াল ধরতে পারে না সংস্থাটি? গভীর জলের মাছ অনেক গভীরে থাকে, তাকে তুলে আনতে গেলে তাও আশেপাশে অনেকগুলো আপনার মানে নানান আশ্রয়ের জায়গা সে পেয়ে যায়, এখানে মাথা গুঁজে সেখানে মাথা গুঁজে। তো এটাও অনেকখানি সেরকম, অনেকগুলো ছত্রছায়া আছে, অনেকগুলো জায়গা আছে, সেই সমস্ত জায়গার নাম আর আমি বলতে চাইছি না, কিন্তু এই সমস্ত কারণেও হয়তো বা বাধা হয়ে দাঁড়ায়। যদিও এমন অভিযোগ মানতে নারাজ দুদক আইনজীবী। সাবেক প্রধান বিচারপতি রায় 5ই অক্টোবর, উনি কি চুনোপুটি? বেগম খালেদা জিয়ার 2 মামলা সাজা হলো, আরও 3টা মামলা পেন্ডিং, উনি কি চুনোপুটি? জেনারেল এরশাদের 2 মামলা সাজা হলো, কাজী জাফর আহমদ ফরমার প্রাইম মিনিস্টার সাজা হলো, এটা কি চুনোপুটি? তারপর হাজি সেলিম কি চুনোপুটি? আমার তো মনে হচ্ছে এটি নেগেটিভ প্রশ্ন। কিন্তু পরিস্থিতি বলছে ভিন্ন কথা। সাম্প্রতিক সময়ে দেশের আর্থিক খাতের যে অনিয়ম হয়েছে তার অধিকাংশ ক্ষেত্রেই আইনের আওতায় আনা যায়নি, ধরা যায়নি কোটি কোটি টাকা বিদেশে পাচারকারীদের। এর মধ্যে 6 বছরেও বেসিক ব্যাংকের বাচ্চু রহস্যের জট এখনো খুলেনি। তৎকালীন চেয়ারম্যান বেসিক ব্যাংকের শেখ আব্দুল হাই বাচ্চুর ব্যাপারে কোনো মামলা করা হয়নি এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এটা জাতি জানতে চায়। বাচ্চুকে সে দ্যাট ইজ নট দ্য ইস্যু ইজ দ্যাট যেখানেই ফলো দ্য মানি ফলো দ্য ক্রাইম তাকেই ধরা হবে, সে বাচ্চু হোক আর যেই হোক। দুর্নীতিবাজদের শাস্তির আওতায় আনতে দুদককে বলেছেন রাষ্ট্রপতি। সবারই প্রত্যাশা দুদক ধোড়া সাপের মতো নয়, জাত সাপের মতো ছোবল দিক দুর্নীতিবাজদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। মার্কেলের পর কে হচ্ছেন জার্মানির নতুন চ্যান্সেলর? চলছে ভোট হাড্ডাহাড্ডির লড়াইয়ের আভাস, এগিয়ে বিরোধী নেতা ওলাফ শালজ। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশের দেখা পাওয়ায় খুশি জেলেরা। ইলিশ ধরা আর মোকামে চালান করা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। তবে আকাল কাটিয়ে যখন ইলিশে মাছ ঘাটগুলো ভরে উঠতে শুরু করেছে, তখন মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার খবরে জেলেপল্লীতে নেমে এসেছে হতাশা। ইলিশের অভয়াশ্রমে অভিযানের সময় নির্ধারণ নিয়েও প্রশ্ন তুলেছেন মৎস্যজীবীরা। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। এই প্রতিবেদনটিতে আমরা পরে যাব। এই মুহূর্তে ঢাকা থেকে জামালপুরের দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে চাঞ্চল্যকর ডাকাতি ও হত্যার ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে ময়মনসিংহ নগরীর র্যাব 14 কার্যালয়ে সংবাদ সম্মেলন চলছে, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। এই ঘটনা বিভিন্ন সামাজিক ও যোগাযোগ মাধ্যম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনাটা জানার পরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি, সাথে সাথে আমরা ভিকটিমের সাথে কথা বলি এবং অন্যান্য যে উপাত্ত আমরা সংগ্রহ করি। সংগ্রহ করার পরে আমরা বিশেষ তথ্যের ভিত্তিতে গতকাল রাত আনুমানিক 1টার সময় আমরা একটা অভিযান পরিচালনা করি এবং এই অভিযান পরিচালনা করে এই ঘটনার সাথে সম্পৃক্ত একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই, যার নাম হচ্ছে আসনাফুল ইসলাম ওরফে স্বাধীন। এই গ্রেপ্তারকৃত স্বাধীনকে আমরা পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদ করার পরে বাকি ডাকাতদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে সক্ষম হই এবং তার তথ্যের উপর ভিত্তি করে আমরা গতকাল রাত্রে চেইন অপারেশন পরিচালনা করি এবং বাকিদের গ্রেপ্তার করতে সক্ষম হই। এবং বাকি গ্রেপ্তারকৃতরা হলেন মাকসুদুল হক রিশাদ, মোহাম্মদ হাসান, রুবেল মিয়া, মোহাম্মদ, এবং তাদের কাছ থেকে আমরা লুণ্ঠিত মোবাইল উদ্ধার করতে সক্ষম হই এবং তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে তারা তাদের ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্রসমূহ যেসব জায়গায় লুকিয়ে রেখেছে ওখান থেকে আমরা দেশীয় অস্ত্রসমূহ উদ্ধার করতে সক্ষম হই। গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদকালে জানা যায় যে ট্রেনে ডাকাতির উদ্দেশ্যে তারা
কমলাপুর রেল স্টেশন থেকে অজ্ঞাতনামা 4 জন, তারপরে রিশাদ হাসান এবং স্বাধীন টঙ্গী স্টেশন থেকে ওঠে এবং ফাতেমানগর স্টেশনে এসে তাদের সাথে যোগ দেয় মোহাম্মদ ও তার সহযোগী একজন, এবং তারা একত্রিত হওয়ার পরে ট্রেনের ইঞ্জিনের বগি থেকে ডাকাতি কার্যক্রম শুরু করে। এই পর্যায়ক্রমে ডাকাতি করতে করতে তারা যখন মৃত সাগর মিয়া ও নাহিদ এর কাছে ডাকাতির জন্য আসে, তখন তারা একটু বাধা দেওয়ার চেষ্টা করে। বাধা দেওয়ার চেষ্টাকালে একটা ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে এই ডাকাতদ্বয় যারা ডাকাত ছিল তারা এই সাগর ও নাহিদের মাথায় অস্ত্র দিয়ে আঘাত করে। আঘাত করার ফলে তারা ট্রেনের ছাদে লুটিয়ে পড়ে এবং ট্রেনটি সেই মুহূর্তে ময়মনসিংহ রেল স্টেশনের কাছাকাছি চলে আসায় সিগন্যালের কারণে ট্রেনটি স্লো হলে তারা ওইখান থেকে ট্রেন থেকে নেমে চলে যায়। এবং আপনারা জানেন পরবর্তীতে এই ভিকটিমদ্বয়কে মৃত অবস্থায় জামালপুর রেল স্টেশনে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে এটা একটা সংঘবদ্ধ চক্র। এরা নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। এরা টঙ্গী, কখনো কমলাপুর রেল স্টেশন, কখনো এই যে ফাতেমানগর, কখনো গফরগাঁ, এসব স্টেশন থেকে তারা গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে উঠত। তারপরে সংঘবদ্ধ হয়ে তারা এই ডাকাতির কার্যক্রম পরিচালনা করত এবং ময়মনসিংহে এসে তারা নেমে যেত এবং তাদের এই ডাকাতির যে লুণ্ঠিত মালামাল এবং মোবাইল এই সমস্ত কিছু রুবেল নামে একজন আছে, যার মাধ্যমে তারা বিক্রির ব্যবস্থা করত এবং রুবেল অল্প দামে তাদের কাছ থেকে এইসব জিনিস কিনে বেশি মুনাফায় বাইরে বিক্রি করত। এই রুবেল, আমরা জানতে পারি যে রুবেল এই ঘটনার একটা পৃষ্ঠপোষক এবং সে অস্ত্র থেকে শুরু করে আরও যা কিছু প্রয়োজন সে সরবরাহটা এই রুবেলের মাধ্যমে ডাকাত দল পেয়ে থাকত। এখানে উল্লেখ করা যায় যে রিশাদ এই সংঘবদ্ধ চক্রের মূল হোতা এবং তার নামে ময়মনসিংহ রেলওয়ে থানায় মামলা রয়েছে। সে এর আগে জেল খেটেছে এবং এখন জামিনে আছে। তো সে ছিল এই সংঘবদ্ধ চক্রের মূল হোতা। আমরা এই বিষয়ে অবশিষ্ট যে ডাকাত রয়েছে তাদের গ্রেপ্তারের অভিযান আমাদের অব্যাহত রয়েছে এবং এই ধৃত আসামিদের বিরুদ্ধে আমাদের আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ধন্যবাদ। জামালপুরে কমিউটার ট্রেনে ডাকাতি ও হত্যার ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে র্যাব 14 কার্যালয়ে ব্রিফ করছিল র্যাব কর্মকর্তা। আমরা সরাসরি দেখছিলাম সেটি। এদিকে রেল কর্তৃপক্ষ বলছে অবৈধ যাত্রী ওঠানামা বন্ধ করতে না পারায় ঠেকানো যাচ্ছে না ট্রেনে চুরি, ছিনতাই ও ডাকাতি। সবচেয়ে বেশি দুর্বৃত্তদের কবলে পড়েছেন ছাদে ওঠা যাত্রীরা। লোকবল সংকটের কারণে চলন্ত ট্রেনে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। নাজবুস সালেহের রিপোর্টে বিস্তারিত। আরামদায়ক ভ্রমণের জন্য রেল যাত্রীদের পছন্দের শীর্ষে থাকলেও যাত্রাপথে চুরি ছিনতাইয়ের কবলে পড়ছেন যাত্রীরা। যাত্রী বেশে ট্রেনে উঠে সুযোগ মতো টাকা পয়সা, স্বর্ণালংকার ছিনিয়ে নেন অপরাধীরা। একটি আন্তনগর ট্রেনে 1 থেকে 1,500 যাত্রী থাকলেও নিরাপত্তার দায়িত্বে থাকে মাত্র 2 থেকে 3 জন রেলওয়ে পুলিশ। ফলে রাতের ট্রেনগুলোতে বেপরোয়া হয়ে ওঠে অপরাধীরা। ছিনতাই যে সেদিন পরশুদিন তো হয়ে গেল জামালপুর স্টেশনে এত জ্যাম ছিল, কিন্তু আমার মানি ব্যাগ, মোবাইল নিয়ে চলে গেছে। পুলিশ 2 জন 3 জন 4 জন সর্বোচ্চ। মেইল, কমিউটার আর লোকাল ট্রেনগুলো ঢাকার বাইরে হয়ে যায় কানায় কানায় পূর্ণ। বগি ছাড়িয়ে যাত্রী ওঠে ছাদেও। এসব ট্রেনের অধিকাংশতেই থাকে না নিরাপত্তা কর্মী। যাত্রীরা বলছেন লোকাল ট্রেনগুলোতে অপরাধ হয় বেশি। সম্প্রতি জামালপুর কমিউটারে ডাকাতের ছুরিকাঘাতে নিহত হন 2 যাত্রী। ঢাকার বাইরে ট্রেনের ভিতরে প্রচুর লোক থাকে, প্লাস ছাদের মধ্যে প্রচুর লোক থাকে। লোকালে কোনো রকম পুলিশ থাকে না, লোকালে অনেক সময় চিন্তাই হয়। যদি পুলিশ থাকতো হয়তো বা কোনো চুরি ছিনতাই এর থেকে রেহাই পাওয়া যেত। রেলওয়ে বলছে 95% স্টেশনে অবৈধ যাত্রী প্রবেশ ঠেকানোর অবকাঠামোগত সক্ষমতা না থাকায় বন্ধ করা যাচ্ছে না ছাদে ভ্রমণ। ছোটখাটো যে স্টেশনগুলো আছে, স্টেশনের ঢুকার এবং বাহির হওয়ার যে নিয়ন্ত্রণটা, সেই বেষ্টনী এখনো তৈরি হয়নি, যার কারণে সে ট্রেনের ভিতরে উঠতে না পারলে সে ছাদে উঠবে। আর কিছু লোক আছে আপনার টিকিট আছে তাও ছাদে উঠতেছে। এসব দেখভালের দায়িত্ব রেলওয়ে পুলিশের হলেও তারা বলছেন লোকবল সংকটের কারণে নিশ্চিত হচ্ছে না যাত্রী নিরাপত্তা। আমাদের অফিসার ফোর্সের সংখ্যা আপনার কম আছে। আপনার সকল ট্রেনে আপনার হয়তো দেখা গেছে যে পরিমাণ আপনার পুলিশ দেওয়ার কথা, আপনার যে অফিসার ফোর্স দেওয়ার কথা, সেই পরিমাণ অফিসার ফোর্স আমরা দিতে পারি না। এছাড়া চলতি বছর চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে আহত হয়েছেন 1.5 শতাধিক যাত্রী। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 1.5 বছর পর আজ খুলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও বিভাগীয় সেমিনার হল। খুলবে 5 অক্টোবর। বেসরকারি বিশ্ববিদ্যালয়েও ক্লাস শুরুর প্রস্তুতি।
28 সেপ্টেম্বর থেকে বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাবে শুরু হবে করোনা পরীক্ষা। 4 ঘন্টায় মিলবে রিপোর্ট। প্রাথমিকভাবে নেওয়া হলো 96 জনের নমুনা। এবং জামালপুরের ট্রেনে ডাকাতি ও হত্যার ঘটনায় 5 জন গ্রেফতার। অবৈধ যাত্রী ওঠা বন্ধ করতে না পারায় ঠেকানো যাচ্ছে না রেল কেন্দ্রিক অপরাধ, বলছে কর্তৃপক্ষ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।